KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে আমি অর্পণ, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। আর শুরুতেই আপনাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আমার সঙ্গে রয়েছেন আজকে কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আপনাকেও হ্যাপি দিওয়ালি। আজকে হ্যাপি দিওয়ালি অর্পণ। আর প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই স্টেডিয়াম বুলেটিনে ড্রেস কোড অবজার্ভ না করার জন্য আজকে দিওয়ালি পরের দিন প্র্যাকটিক্যালি দিওয়ালি পার্ট 2, এত নেমন্তন্ন চারদিকে যে ঠিক সেখানে শার্ট প্যান্ট পরে যাওয়া। আজকে মনে হয় আমার পাঞ্জাবিটা পরে এলে বেটার লাগবে। তুমি ক্ষমা চাইছি। আজকে গৌতম দাকে দারুণ লাগছে এবং আমি পাঞ্জাবিটা পরে এলে বোধহয় ভালো হতো। তবে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে কার্যত বলা যেতে পারে যে ডার্বিতে হার এবং আইএফএল শিল্ড হার মোহনবাগানের কাছে, এবং তারপর গোয়াতে সুপার কাপ খেলতে যাওয়া এবং গোলকিপিং কোচের ইস্তফা, সব মিলিয়ে বলা যেতে পারে ইস্টবেঙ্গলে এখন ডামাডোল চলছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি যে দিওয়ালির মধ্যেও কালকে দেখবে বেশ কিছু শব্দবাজির প্রকোপ ছিল। সবাই ভেবেছিলেন কমপ্লিটলি নির্মূল করা গেছে, বেশ কিছু শব্দবাজি ফেটেছিল। দুজন কোচকে ঘিরে আপাতত শব্দবাজি ফাটছে। একজনের নাম তুমি যার কথা বলছো, অস্কার ব্রুজো। আরেকজনের নাম আমরা তার আলোচনা করব, তিনি এখন অন্য গোলার্ধে রয়েছেন। প্রোগ্রামের পরের অংশে তার কথায় আসবো। অস্কার ব্রুজো, আমরা আগের দিন যে অনুষ্ঠানটা করেছিলাম শিল্ড ফাইনালের পর, সেটা যথেষ্ট ভালো, মানে প্রচুর দর্শক দেখেছেন, বেছে বেছে গালাগালও করেছেন, কেউ কেউ সমালোচনাও করেছেন, সব ঠিক আছে। কিন্তু মূল পয়েন্ট থেকে আমি আজও নড়ছি না যে অস্কার ব্রুজোর মতো কোচ আমি দেখিনি, যিনি হারের পর বললেন যে আমায় সাপোর্ট স্টাফরা সাজেশন দিয়েছিল গোলকিপার চেঞ্জ করতে, তাহলে আমি দায়িত্বটা নিলাম না। সেকেন্ড কি বললেন? সেকেন্ড বললেন যে টাই ব্রেকারে কেন জয়গুপ্তাকে নামানো হয়ে মারতে দেওয়া হয়েছে সেজন্য উনি বললেন ছেলেরা নিজেরাই লিস্ট ঠিক করে নিয়েছিল। পৃথিবীতে কোনো কোচের মুখে এরকম কোনো কথা কোনো শুনিনি, আমার ধারণা জীবদ্দশাতে শুনবো না। টাই ব্রেকারটা অলওয়েজ কোচরা আগে থেকে ঠিক করে রাখেন। টাই ব্রেকার এখন খেলার অংশ হয়ে গেছে। সো টাই ব্রেকার কারা মারবে প্রথম 1 থেকে 5 কোচদের ঠিক করা থাকে, এমনকি 6 থেকে 10ও ঠিক করা থাকে, আজকে থেকে নয়। এটা আমি বলছি 80 সালের থেকে, বলছি 80-90 সাল থেকে যখন থেকে টাই ব্রেকার তখন থেকে শুরু হয়ে গেছে যে আমার প্রথম 5 কারা, পরের 5 কারা। এবার হতে পারে প্রথম 5-এর মধ্যে কেউ হয়তো মাঠে কার্ড দেখেছে, কেউ হয়তো আহত, সেক্ষেত্রে সেকেন্ড 6 থেকে 10-এর তারা উঠে আসে। কিন্তু কোনো কোচ পৃথিবীতে আজ পর্যন্ত বলেননি যে ছেলেরা ঠিক করে নিয়েছিল। ছেলেরা যদি সবই ঠিক করে নেয়, ছেলেরা যদি পরিবর্তন ঠিক করে নেয়, তাহলে তুমি কোচ কি করতে আসো? হেড কোচের মানে কি তাহলে? এই জন্যেই আমার মনে হয় যে আমার অস্কার ব্রুজোর ওপর ওর 2টো অনুষ্ঠানে আমি অ্যাঙ্কার করেছিলাম। আমার কাছ থেকে দেখে ওকে বেশ স্থিতধী মনে হচ্ছিল। ওটা বেশ জয় গোস্বামী যদি ফুটবল কোচ হতেন তাহলে তিনি অস্কার ব্রুজো হতেন, এরকম মনে হয়েছিল। কিন্তু এখন আমি যা দেখছি আশ্চর্য হয়ে যাচ্ছে যে এই হারের পর প্রথমত এতগুলো ভুল করেছেন। উনি বললেন যে জয়গুপ্তকে প্লেয়াররাই বেঁচেছে। আচ্ছা, জয়গুপ্ত যে আগের ম্যাচগুলোতে ভালো খেলেছে, তাকে আপনি 63 মিনিটে নামালেন কেন? জিজ্ঞেস করাতে উনি ওর টিমের কাছে ব্যাখ্যা দিয়েছেন যে ওর ডার্বিতে নতুন, তো যদি ডার্বির প্রেশার নিতে না পারে তাই ওকে 63 মিনিটে নামিয়েছি। খুব ভালো কথা। যে ডার্বির প্রেশার নিতে না পারে বলে আপনি 63 মিনিটে নামালেন, তাকে টাই ব্রেকার মারতে দিলেন কেন? যখন ছেলেরা ঠিক করছিল আপনি বলতে পারতেন যে ওকে নামটা দিও না। আজকে একটা তালিকা ঠিক হয়ে সেটা রেফারিকে দেওয়া হয়, সেই তালিকাটা ক্যাপ্টেন ঠিক করে কোচের সঙ্গে কথা বলে। এটা কোনো জাদুমন্ত্রে কোনো ডিপার্টমেন্টাল স্টোরসে বসে ঠিক হয় না যে কোয়েস্টে বসে ঠিক হলো বা সাউথ সিটি মলে বসে ঠিক হলো। এটা মাঠের মধ্যে তখনই তালিকাটা দিয়ে আসা হয়, যেরকম টসের আগে টিম দেওয়া সেরকম দেওয়া হলো। এবার সন্দীপ নন্দী, তারও বলিহারি, গোলকিপার কোচ এটা ঠিক করেছে ইস্টবেঙ্গল, বাকিগুলো ঠিক করেছে ইমামি। গোলকিপার কোচটা পোস্টিং করেছে ইস্টবেঙ্গল। এবার বহুদিন ধরেই কোচদের ধারণা যে ভেতরের কিছু খবর বাইরে বেরিয়ে যাচ্ছে, ইস্টবেঙ্গল কর্তাদের কাছে চলে। কে লিক করছেন? নিশ্চয়ই সন্দীপ নন্দী, কারণ তিনি মিডিয়ার সঙ্গেও কথা বলেন। এবার সন্দীপ নন্দীকেও বুঝতে হবে, আমি এগ্রি করছি যে এক্ষেত্রে কোচের দোষ অনেক বেশি। কেন বেশি? যে তুমি টাই ব্রেকারে একটা লোককে সরাসরি নামিয়ে দিতে পারো না, তোমাকে তাকে আগে নামাতে হবে। আজকে মনে করো এই ধরো আমরা এই শোটা করছি,
তুমি কি এসে বলে এক করে বসে পড়ুন শুরু করে দিন, এরকম তো হয় না। একটা শোর আগে একটা বসে পড়ে একটা মানিয়ে নিতে হয়, লাইটের সঙ্গে ক্যামেরা পজিশনিং করতে হয়। ক্যামেরা পজিশনিং করে অনেক সময় দেখা যায় যে পজিশনিং ঠিক না হলে শটটা দুবার নেওয়া হয়। একটা তো ব্যাকরণ আছে। ফুটবল মাঠেও তেমনি তোমাকে তোমার গতির সঙ্গে তোমাকে চোখ সেট করতে হবে, আলোর সঙ্গে গতির সঙ্গে তোমার গা গরম করতে হবে। তুমি জাস্ট এলিয়ার নেমে পড়লে এরকম হতে পারে না কোনোদিন। আর তুমি দেখবে যখন কাউকে কোচরা নামান তখন তাকে সাইড লাইনে দৌড় করান। কেন দৌড় করান? যে তাদের শরীরটা টিয়ে থাকে। এবার তুমি বড় বড় কোচ যারা, এমনকি অরুণ ঘোষকেও আমরা দেখেছি যে শিবাজি ব্যানার্জিকে যখন উনি নামাতেন মূল ম্যাচ শেষ হওয়ার 5-6 মিনিট আগে নামাতেন, যাতে শিবাজির খেলার গতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন, তারপরে সে টাই ব্রেকারে যেত। এখানে প্রভসুগন গিল এত ভালো গোলকিপিং করলো, আমরা দেখলাম যে তাকে মারতে সে কামিংস উড়িয়ে দিলেন বারের ওপর থেকে, ভালো গোলকিপিং করেছেন সেদিন। তাহলে হয় তুমি তাকে রাখো, তুমি যদি দেবজিৎ মজুমদারকে রাখো তাহলে একটু আগে নামিয়ে দাও যাতে সে অভ্যস্ত হয়। এবার কিছুই না করে তুমি গোলকিপার কোচের উপর দোষ চাপিয়ে দেবে। গোলকিপার কোচ কী করলেন? গোলকিপার কোচ বলতে শুরু করেন এই কোচ দিয়ে কিছু হবে না, কোচ ধ্বংস করে দেবে। এবার ইস্টবেঙ্গল সাপোর্টারদের কাছে কি বার্তা পৌঁছচ্ছে? যারা অলরেডি আইএফএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি, তারা সুপার কাপ জিততে চায়, শেষ আশা লিটারালি আইএসএল এর আগে। তুমি সুপার কাপে তুমি টিমটাকে মিডিয়ার কাছে স্টেটমেন্ট করছো কেন? তুমি ক্লাব কর্তাদের ইমামি ইস্টবেঙ্গলকে বলো যে এই কোচকে দিয়ে চলবে না, তুমি মেল পাঠাও। মিডিয়াকে ফোন করছো কেন? মিডিয়ার সঙ্গে বারবার কথা বলছো কেন? এটা তো কর্পোরেট ওয়ার্ল্ডের নিয়ম এরকম নয়, এভাবে তো হয় না। আজকে ইন্ডিয়ান টিম থেকে যে যাদের সরিয়ে দেওয়া হয়েছে কোচ হিসেবে, তারা তো মিডিয়াকে ফোন করে বলেননি যে এটা হচ্ছে। তার কাজ নিজের যুক্তিটা যেরকম এইচআর তোমার কাছে চায় যে কেন তুমি ছেড়ে যাচ্ছ, তেমনি তুমি এখানেও জানাও যে এই কারণে। তারপরে কাজ নলে মিডিয়া তারপরে তো পড়ে আছে। অতএব অস্কার ব্রুজেও দোষ করেছেন, সন্দীপ নন্দীও দোষ করেছেন। আমি ঝামেলার ফলে যেটা হলো, ইস্টবেঙ্গলের মরালটা আরও নেমে রইল সুপার কাপের আগে। ঠিক কথা, একদম মোরাল পুরোপুরিভাবে নেমে গিয়েছে। এবং যেটা বারবারই হচ্ছিল, গিল সেদিন অসাধারণ গোলকিপিংও করেছেন। 90 মিনিটের যে সেভটা সেটা ভাবাই যায় না। তারপরে দেবজিৎ কেন বারবার প্রশ্ন উঠছিল, এবং অবশেষে সেই জল্পনা এবং প্রেস কনফারেন্সে অস্কার এবং এই যে বলছে দেবজিৎ আমি ক্ষমা চাইলাম, ক্ষমা কিসের? তুমি একটা সাজেশন দিয়েছো গোলকিপার কোচ, সাজেশন ঠিক হতে পারে, ভুল হতে পারে। টাই ব্রেকারে লক্ষ বার হয়েছে, টাই ব্রেকার হেরে ফ্রান্সিস ব্রুজো এমন করছেন যেন তার আগের সিদ্ধান্তগুলো সব ঠিক ছিল। তোর যদি আগের সিদ্ধান্ত সব ঠিক থাকে তাহলে ম্যাচটা টাই ব্রেকার অব্দি এলো কেন? আগেই তো তাহলে জিতে যেত টিম। একদমই তাই, এটা নিয়ে কোনো মানে দ্বিমতই নেই। তবে শুধুমাত্র যে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলের এত খবর, ফুটবলের খবর এমনটাই নয়। তবে আজকে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, অ্যাডিলেডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এবং গতকাল থেকে যেহেতু দিওয়ালি শুরু হয়ে গিয়েছে, এবং দিওয়ালি রোহিত শর্মা এবং বিরাট কোহলি নামার পরে শুরু হয়ে গেছিলো অ্যাডিলেড ভারতীয়দের। অসাধারণ ফুটেজ সামনে এসেছে আমাদের সামনে, সেই ফুটেজ আপনাদেরকে। দিওয়ালি মানেই তো একটু বিরতি, একটু সময় নিয়ে দেখা। বিরতি নিচ্ছ না তো? বিরাট কোহলি শুড বি ফ্রেশ, একদম ফ্রেশ আসবে। তাহলে এখানে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, এবং আমরা যে আলোচনাটা ব্রেকের আগে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে দিওয়ালি শুরু হয়ে গিয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, টিম ইন্ডিয়া অ্যাডিলেড পৌঁছে গিয়েছে সেকেন্ড ওডিআইয়ের জন্য। এবং রোহিত শর্মা, বিরাট কোহলি নামতেই কিন্তু ওখানকার যারা ভারতীয় রয়েছে তাদের দিওয়ালি শুরু হয়ে গেছে। এরকম সেলিব্রেশনের একটা ফুটেজ আমাদের ওয়ালে চলছে। প্রথমটা কিভাবে এক্সপ্লেন করবেন এই বিষয়টাকে? রোহিত শর্মা, বিরাট কোহলি সারা পৃথিবীতে এদের ভক্ত। এবং আমি কালকে রাত্রিরে আমার একজন পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে একজন ভদ্রলোক, যিনি একজন পেশাদার অ্যাকাউন্টেন্ট, তিনি আমায় কালকে কথা প্রসঙ্গে বলছিলেন যে বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে এই যে এক্সিট পলিসি এগুলো নিয়ে। আমি ওকে বলছিলাম যে দেখুন, একটা কোম্পানি যখন একটা মনে করা যায় কলকাতা টিভি, তার একজন মনে করা যায় অ্যাকাউন্টেন্ট আছে। এবার চেয়ারম্যানের হয়তো মনে হলো যে একটা সময়ের পর অ্যাকাউন্টেন্টটা চলছে না, তুমি তখন চেঞ্জ করে একটা ফ্রেশ অ্যাকাউন্টেন্ট নিতে পারো। তুমি তোমার যে আর্কিটেক্ট, তুমি ফ্রেশ আর্কিটেক্ট নিতে পারো। বাট ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে এরম হয় না। তুমি একটা যোগেন চৌধুরী দুদিন ভালো আঁকছে না, তোমার মনে হচ্ছে তুমি চেঞ্জ করে যোগেন চৌধুরী চেঞ্জ, এটা হয় না। তুমি যখন ক্রিয়েটিভ ট্যালেন্ট নিয়ে কাজ করবে, যারা নিছক পেশাদার নয়, যাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, সেখানে তুমি এরকম ধুমধাড়াক্কা করতে পারো না। একটা রোহিত শর্মা রোজ রোজ আসে না, একটা বিরাট কোহলি রোজ রোজ আসে না। তোমাকে ধৈর্য ধরতে হবে। হতেই পারে তোমার বুঝতে হবে যে 7 মাস তারা খেলার মধ্যে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি মার্চে জিতেছিল, তারপর থেকে তারা কোনো কম্পিটিটিভ খেলা খেলেনি। 7 মাস পরে এসে অস্ট্রেলিয়াতে তোমার মেন ব্যাটসম্যানরা রান করতে পারছে না। তুমি খালি বিরাট কোহলি, রোহিত শর্মার কথা বলছো, তোমার শ্রেয়স আইয়ার, শুভমান গিলও তো রান পাচ্ছে। ঠিক, তুমি তাদের কথা বলছো না কেন? জাস্ট বিকজ ওদের বয়স বেশি বলে বলছো। সো আমার মনে হয় যে একটা সময় দেওয়া উচিত।
বোঝা উচিত যে রোজ রোজ আসে না, ওরা যদি খেলতে না পারো নিজেরাই চলে যাবে, কেউ বসে থাকবে না নিজে নিয়ে, এখনকার দিনে কেউ বসে থেকে অপমান করবে না, কিন্তু ওদের একটু সময় দাও, ওদের অ্যাডজাস্টমেন্ট। অ্যাডিলেড মাঠটা তোমার তুলনামূলকভাবে অস্ট্রেলিয়ার বেস্ট ব্যাটিং উইকেট, কিন্তু এই যে ক্রমাগত লেখালেখি হচ্ছে বেস্ট ব্যাটিং উইকেট, এই বিরাট কোহলির চান্স, এক বলের খেলাটা অপোনেন্টে অস্ট্রেলিয়া, অপোনেন্টে মাদুরদহ ইউনিয়ন নেই, এইগুলো একটু বুঝতে হবে। এখনকার দিনে লোকে সোশ্যাল মিডিয়ায় পান থেকে চুন খুসলি এত অধৈর্য হয়ে যাচ্ছে, এই আপনার ডান দিকের গোফটা কেন বাদিকের গোফের চেয়ে ছোট হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় যেন একটা জাজমেন্টের জন্য একটা সংঘর্ষিত মানে একটা ইউনাইটেড ফ্রন্ট হয়ে গেছে, যে সবাই সবাইকে জাজ করছেন। আমার বক্তব্য হচ্ছে জাজ করার সময় এদের যে কন্ট্রিবিউশন সেটা ভেবে একটু ওয়েট করা উচিত, একদমই একটু ওয়েট করা উচিত। গৌতমদা যেটা বললেন, কার্যত রবি শাস্ত্রীও প্রায় একই কথা বলেছেন। তিনি বলেছেন যে সবে তারা এত বিরতির পর দুজন মহান ক্রিকেটার এসেছে, তাদের প্রথম ম্যাচ দেখে বিবেচনা করা উচিত নয়। অ্যাডিলেড রয়েছে, এখনও আর একটা ম্যাচ রয়েছে, 2টি ম্যাচ বাকি রয়েছে, তারা তাতে কেমন খেলে, এই যে সেকেন্ড ম্যাচের আগে কিছুটা গ্যাপ মানিয়ে নিতে সুবিধে হবে। অস্ট্রেলিয়ার মতো বৃষ্টি হচ্ছে, সেই রকম পিচে হঠাৎ করে প্রথম ম্যাচে এই রেজাল্ট নিয়ে কখনোই লাস্ট পয়েন্টে আসা উচিত। দেখো, এরপরে সাউথ আফ্রিকার সঙ্গে 3টে ওয়ানডে খেলবে ইন্ডিয়া, এই 3টে ওয়ানডে হয়ে গেলে সাউথ আফ্রিকা টেস্ট ক্রিকেটে বিশ্বের 1 নম্বর টিম, ওয়ানডে ক্রিকেটে বড় টিম। সো তুমি অস্ট্রেলিয়ার সঙ্গে দেখে নিচ্ছ এরা 3টে কিরম খেলতে পারে অস্ট্রেলিয়ার মাঠে, যেটা একটা বড় পরীক্ষা। তবে সাউথ আফ্রিকার সঙ্গে দেখে নিচ্ছ তুমি, কিন্তু এদেরকে 6টা ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ে বা পাকিস্তানের সঙ্গে পাঠাচ্ছ না, তুমি পাঠাচ্ছ টপ 2টো টিমের সঙ্গে। দেখে নাও না 6টা ম্যাচে, এত বছররা তোমার সার্ভিস দিয়েছে, তুমি 6টা ম্যাচ ওদের জন্য ওয়েট করতে পারছো না? একদম 6টা ম্যাচ ওয়েট করা অবশ্যই উচিত। এবং কে বলতে পারে যে সেকেন্ড ওডিআই বা থার্ড ওডিআইতে আবারও রব উঠে গেল, চেস্ট মাস্টার কিং কোহলি ইজ ব্যাক, হিটম্যান ব্যাক, তার লুপ পুল শর্টকাট দিয়ে সব কিছু দিয়ে। তো এত অধৈর্য হওয়ার কিছু নেই। এখনও 2টি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, তারপর সাউথ আফ্রিকা রয়েছে। আমার মনে হয় অ্যাডিলেড থেকে হয়তো দেখাটা, ভঙ্গিটা বা অনেক হিসেব নিকেশ পাল্টে যেতে পারে। আবারও বোধহয় একটা সময় হয়ে গেছে বিরতির, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে আলোচনা রয়েছেন কলকাতা টিভি জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ভারতীয় দল এখন অস্ট্রেলিয়াতে রয়েছে এবং বিরাট কোহলি, রোহিত শর্মা নিয়ে আলোচনা হচ্ছিলই। তবে আর একটা বিষয় যার নাম নিয়ে নয়, প্রথমেই গৌতমদা বলেছেন যে অস্কার ব্রুজোর নাম উঠছে আর আরেকদিকে গৌতম গম্ভীরের নামটা উঠছে। বোধহয় আজকের আলোচনাটা অস্কার ব্রুজো আর গৌতম গম্ভীরকে নিয়ে হওয়া উচিত বলে মনে হয়। কি বলেন আপনি? অ্যাবসলিউটলি, 2 কোচের কিস্সা, 2 কোচ, 2 গোলার্ধের 2 কোচের কিস্সা। একজন তিনি অস্কার ব্রুজো এখানে বসে আছেন এই গোলার্ধে, আরেকজন তিনি ডাউন আন্ডারে গৌতম গম্ভীর। অবিশ্বাস্য, সেদিন ইন্ডিয়ান টিম সিলেকশন হয়েছে, যে টিমে সরফরাজ খানের জায়গা হয়নি, যিনি কিছুদিন আগে অস্ট্রেলিয়া ট্যুরে গেছিলেন। কেন জায়গা হয়নি? গৌতম গম্ভীর বলেছেন যে সরফরাজ খান ভেতরের খবর মিডিয়াকে লিক করে দেয় এবং সে নির্ভরযোগ্য নয়, ড্রেসিং রুমের খবর যে লিক করে মিডিয়াকে, তাকে টিমে নেওয়া উচিত নয়। কাজে সরফরাজ খানের মতো একটা ইয়াং ক্রিকেটার, তিনি ইন্ডিয়া টিমে সুযোগ পাবেন না। এবং সবচেয়ে বড় কথা যে গৌতম গম্ভীরের তার মানে রাজত্বের পরিধিটা তো ভাবাই যাচ্ছে না। এ তো হিন্দুকুশ থেকে শুরু করে কন্যাকুমারীকে অবধি তিনি রাজত্ব করছেন। ইন্ডিয়ান সিনিয়র টিমের প্লেয়ারদের ভবিষ্যৎ, মহাতারকাদের ভবিষ্যৎ, জুনিয়রদের ভবিষ্যৎ, ইন্ডিয়ান টিম সিলেকশন, এরম ক্ষমতা সম্পন্ন কোচ তো ভারতীয় ক্রিকেটে কেউ আসেনি। গ্রেগ চ্যাপেলের কমপ্লেক্স হতে পারে, তো এটা আমার মনে হয় না যে তাকে এতটা ক্ষমতা দেওয়া উচিত। এবং তার বিরুদ্ধে অলরেডি দেখো কে ঐক্যবদ্ধ। সুনীল গাভাস্কর গন্ডগোল লেগে গেছে, সেহবাগ কিছুটা গন্ডগোল লেগেছে, রবিচন্দ্রন অশ্বিন, কৃষ্ণমাচারী, শ্রীকান্ত সব। এবং গৌতম গম্ভীর বলছেন ইউটিউব চ্যানেলে পোস্ট জন্য বাড়ানোর জন্য এসব করা হচ্ছে, হর্ষিত রানার পেছনে লাগা হচ্ছে। তিনি আবার হর্ষিত রানাকে খেলিয়েছেন, তিনি আবার নীতিশ রেড্ডিকে খেলিয়েছেন। তার এই যে ব্লেটেন্ট পক্ষপাতিত্বগুলো, এগুলো না কিন্তু ভীষণভাবে সামনে চলে আসছে। গম্ভীরের মধ্যে অনেক ভালো গুণ আছে কোচ হিসেবে সাদা বলের ক্রিকেটে। প্রথমত গম্ভীর আমি বলবো যে আপোষহীন, এটা একটা ভালো গুণ। সেকেন্ড হচ্ছে যে উনি যেটা মনে করেন সেটাই করেন, সামনে এক পেছনে এক নন। কিন্তু তিনি ভীষণ ওই সোশ্যাল মিডিয়ার লোকদের খুব দ্রুত এই দেখলাম এই ডিসিশন নিয়ে নিলাম। টেস্ট ক্রিকেটে এইভাবে একটা টিম তৈরি, যেভাবে রাহুল দ্রাবিড় তৈরি করেন, সেই বা মহেন্দ্র সিং ধোনি তৈরি করেছেন, সৌরভ গাঙ্গুলি তৈরি করেছেন, তার একটা ছাঁচ আছে। আমি একটা 3তলা বাড়ি 3 দিনে তৈরি করতে পারবো না। প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে। গম্ভীরের মনে হয় যে আমি 3তলা বাড়ি 3 দিন কেন, একদিনে তৈরি করো, এটা ভেঙে দাও, ওটা উড়িয়ে দাও, এটা এরকমভাবে হয় না। একটা সৌকর্য এভাবে সাধন করা যায় না। সেই জন্যই রোহিত বিরাট নিয়ে তার এই প্রবলেম।
জুনিয়র ক্রিকেটার কোথায় গিয়ে খবর লিক করছে, বেশ করেছে খবর। সরফরাজ খান পৃথিবীতে প্রথম লিক করেনি, শেষও লিক করবে না। খবর লিক হবেই, খবর লিক হবেই, খবর লিক যুগ যুগ ধরে হয়ে এসছে, খবর লিক হবেই। গৌতম গম্ভীর খবর লিক করেনি, মহেন্দ্র সিং ধোনির কাছে গৌতম গম্ভীর কখনো কথা বলেননি। এখন কি সব মহাপুরুষরা চলে এলো নাকি টিমে? কাজেই আমার অবাক লাগছে তাকে দেখে। আর মনে হচ্ছে এই দুজন কোচকে দেখে অবিশ্বাস্য, অস্কার রুজি অবিশ্বাস্য, গৌতম গম্ভীর অবিশ্বাস্য। দুজনেরই কিন্তু চূড়ান্ত মার্কশিট হবে খুব শিগগিরই। অস্কার রুজি হবে তিনি যদি এই সুপার কাপটা জিততে পারেন, তাহলে সবকিছু লোকে ভুলে যাবে। যদি সুপার কাপ জিততে না পারেন, তিনি কিন্তু গিলোটিনের তলায় চলে যাবেন। আর সেকেন্ডলি গৌতম গম্ভীর, তাকেও বোর্ড ছাড়ছে, শুধু ছাড়ছে। বাই চান্স যদি দেশের মাঠে সাউথ আফ্রিকার সঙ্গে হেরে যায় টিম, অস্ট্রেলিয়া থেকে যদি হেরে ফেরে, তিনি চাইবেন সঙ্গে সঙ্গে রোকোকে শেষ করে ফেলতে, দেখাবেন যে রোকোর জন্যই বিপর্যয়টা ঘটলো। কিন্তু তিনি কিন্তু বোর্ড দিচ্ছে, যেদিন ছাড়বে, যেদিন লাটাইটা গুটিয়ে নেবে, সেদিন কিন্তু তিনি বঙ্গোপসাগরে গিয়ে পড়বেন। একদম বঙ্গোপসাগরে গিয়ে পড়বেন। তবে এই যে গৌতম দা বললেন না, হর্ষিত রানা, নীতিশ রেড্ডি, তাহলে কি প্রথম ম্যাচে টিম সিলেকশন নিয়েও ভুল ছিল আপনি বলতে চাইছেন? আমার গৌতম গম্ভীরের টিম সিলেকশন আমি ঠিক কখনো একমত। টিম সিলেকশনগুলো, কুলদীপ যাদব বাইরে যাবে ঠিক পার্থের মাঠে। এবার তুমি যদি কুলদীপ যাদবকে অ্যাডিলেটে ফেরত আনো, অ্যাডিলেটটা ছোট মাঠ, অ্যাডিলেটের সাইড বাউন্ডারি ছোট, লম্বায় বড়। এবার কুলদীপ যাদবকে কাট মেরে যদি রান টান করে দেয়, কাট মেরে পুল মেরে, তো বললো এই তো কুলদীপ যাদবকে ফেরালাম, কিছুই করতে পারলো না। কিন্তু যে মাঠে খেলানো ছিল সেই মাঠে তো খেলালেন না। কুলদীপ যাদবের মতো বলার বাইরে বসে থাকবে, ভাবাই যায়। এই গৌতম গম্ভীরের সিলেকশনগুলো আমি বুঝতে পারি না, এবং থ্যাঙ্কফুলি অনেক বিশেষজ্ঞরাও বুঝতে পারেন না। সত্যি তাই। এবং তার জন্য বোধহয় যাই না পরের ম্যাচে কি পরিবর্তন আসবে। কুলদীপ যাদবকে অবশ্যই খেলানো উচিত, তবে এই নিয়ে আলোচনা তো চলবেই। তখন একটা সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতির, কোথাও যাবে না, ফিরে আসছে একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা ভাবছেন যে অনেক কিছু হচ্ছে, এশিয়া কাপের ট্রফিটা কোথায় গেল, সেটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন। সেই নিয়ে আলোচনাতে এলাম, এবং সেটাই গল্পের বিষয় হচ্ছে যে আমাদের কুইজটা কি, তুমি শুরু করো কুইজটা। আবার কুইজটা খুব তাড়াতাড়ি শুরু করব, তবে আজকে হবে না, কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করবো, এটুকু কথা দিতে পারি। গৌতম গম্ভীর কিন্তু কাজ ফেলে রাখেন না, চার্জ করে ফেলেন। ঠিক আছে, আমরাও কিন্তু তাড়াতাড়ি করে ফেলবো, তবে খুব তাড়াতাড়ি ফিরছি, অবশ্যই সঙ্গে থাকবেন। তবে যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে বিসিসিআই অলরেডি নাকভিকে বলেছে যে ট্রফি, এশিয়া কাপের ট্রফি যেন মুম্বাইয়ের বিসিসিআই হেডকোয়ার্টারে পৌঁছে দেওয়া হয়, না হলে কিন্তু তারা আইসিসির দ্বারস্থ হবে। সেই জল্পনা, এশিয়া কাপ অলরেডি 1 মাস হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু সেই আগুনে ঘৃতাহুতি বলা হয় না, এটা বোধহয় সেটাই হলো। কি বলবেন গৌতম দা? বলা মুশকিল। কালকে দেখলাম পাক প্রধানমন্ত্রী দিওয়ালির জন্য হিন্দু সম্প্রদায়, ভারতের সবাইকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। জানি না বরফ গলছে কিনা। যদি বরফ মানে আমি বলবো নেপথ্যে যদি কোনো বরফ গলার ইঙ্গিত থাকে, এখন তো ডোনাল্ড ট্রাম্প জড়িয়ে পড়েছেন ভারত পাকিস্তান সব ব্যাপারে, জানি না যদি নেপথ্যে বরফ গলার কোনো ইঙ্গিত থাকে, তাহলে ওই ট্রফিটা এখানে হাজির হয়ে যেতে পারে মুম্বাইতে। আর যদি কোনো ইঙ্গিত না থাকে, আমরা যেটা দেখছি সেটা যদি পাক প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তাটা নিছকই একটা ফাসাড হয়, তাহলে এশিয়া কাপটা যেখানে ছিল সেখানেই থাকবে, চিটিচাপাটি চলবে, কাপ নড়বে না। কাপ নড়বে না, গৌতমদা বলছেন কাপ নড়বে না, সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। তবে খুব দ্রুত যে 3টি খবরের না বললেই নয়, গৌতমদার কাছ থেকে শুনে নেবো। সেটা হচ্ছে যে 95 দিন পর ভারতীয় দলে পান্থের প্রত্যাবর্তন, ভারতীয় এ দলের হয়ে তিনি খেলবেন। কি দেখছেন, কিভাবে ভাবছেন? আমি দেখছি যে গৌতম গম্ভীরের ধ্রুব জুড়েল, পছন্দের প্লেয়ার ধ্রুব জুড়েল, ওর 3টে প্লেয়ার, ধ্রুব জুড়েল, হর্ষিত রানা, নীতিশ রেড্ডি, এই 3টে প্লেয়ার হচ্ছে একদম মানে খাদ্য আর কি যাকে বলে। সো 3 জনের একজন ধ্রুব জুড়েল, তাকে কিন্তু ঋষভ পন্থ ফিরে এলে তাই কিন্তু জায়গা ছেড়ে দিতে হবে। এবং ঋষভ পন্থ মাঠে থাকলে, ঋষভ পন্থ একটা ফ্যাক্টর। ঋষভ পন্থ মনে হয় যে ঋষভ পন্থকে দেখি চোখ জুড়ে 2 চোখ ভরে দেখি। সো ঋষভ পন্থ এলে ঠিক সুস্থ হচ্ছেন, এই টিমের ভালো খেলবেন আশা করা যায়, তাহলে আর একটা ভালো খবর পাওয়া যাবে, একটা ভালো খবর পাওয়া যাবে অবশ্যই। তবে ওমেন বিশ্বকাপ চলছে, সেখানে ভারতের কাছে শেষ 2টো সুযোগ আছে, একটা নিউজিল্যান্ড এবং বাংলাদেশ ম্যাচ জিততেই হবে, এবং অন্য টিমের দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে রান রেটের জন্য। আমরা চাইবো সুপার 4-এ ভারত উঠুক। আপনি কি বলছেন? 2টো ম্যাচ। অস্ট্রেলিয়ার দিনটা খুব গন্ডগোল হয়েছে। অস্ট্রেলিয়ার দিনটা এত ভালো শুরু করে রান রেটটা পরের দিকে এত পড়ে গেল, ওই জায়গাটা খুব ক্রুশিয়াল ছিল। কারণ তুমি অস্ট্রেলিয়ার সঙ্গে এত সহজে হেরে গেলে 300-র উপর রান করে। সেকেন্ড হচ্ছে যে তোমার ওই সময় অনেক বেশি মারকুটে হওয়া উচিত ছিল, অস্ট্রেলিয়ার টিমটা এত ভালো। ওই দিনটা একটা ভাইটাল অপরচুনিটি ভারত হারিয়েছে। ভাইটাল অপরচুনিটি হয়েছে, দীপ্তি শর্মার আউটটা বোধহয় টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। এবং
লাস্ট যে খবরটা থাকতেই হচ্ছে সেটা হচ্ছে যে ওডিআই ক্যাপ্টেনশিপ মাত্র হু করে ওডিআই ক্যাপ্টেনশিপ চেঞ্জ হয়ে গেল। বলা যেতে পারে 1 বছরের মধ্যে 3জন ক্যাপ্টেন চেঞ্জ হলো। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দিয়ে ওডিআইতে নতুন ক্যাপ্টেন শাহিন আফ্রিদি। কি ভাবছেন এই পাকিস্তান ক্রিকেটকে নিয়ে? আমার মনে হয় ভালো সিদ্ধান্ত। শাহিন আফ্রিদি একজন পাকিস্তান ক্রিকেটের ব্রাইট সুপারস্টার, যাকে অধিনায়করা হ্যান্ডেল করতে পারছিল না। বাবর আজম যদি বা কিছুটা হ্যান্ডেল করছিলেন, বাকিরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারছিলেন না। তার বিরুদ্ধে নানান অভিযোগ আসছিল। ঠিক যেরম বাংলা অভিষেক পোড়েলকে এবার বাংলা পরের ম্যাচে ক্যাপ্টেন্সি দিয়ে দিল, সৌরভ গাঙ্গুলি এসে অভিষেক পোড়েলের বিরুদ্ধে নানান অভিযোগ থাকা সত্ত্বেও তাকে প্রথমে ভাইস ক্যাপ্টেন করে দিলেন। অভিমন্যু ঈশ্বর না থাকলে তিনি ক্যাপ্টেন্সি করবেন। এটা হচ্ছে দুষ্টুল ছেলেটাকে ক্যাপ্টেন বানিয়ে দাও। শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করাটা খুব ভালো সিদ্ধান্ত, যে তাকে হ্যান্ডেল করতে পারে, একে ক্যাপ্টেন বানাও। এবার এ তো ঝামেলা করবে না, এই যদি বাকি টিমটাকে তুলতে পারে, আমার মনে হয় গুড ডিসিশন। পাকিস্তান ক্রিকেটে ওডিআই ক্যাপ্টেন্সিপ গুড ডিসিশন। তবে লাস্ট অফ দ্য লিস্ট সেটা হচ্ছে আবারও ব্রাত্য মোহাম্মদ শামি। এগেন গৌতম গম্ভীরের সিদ্ধান্ত যে তিনি পিছন ফিরে থাকতে চান না। তিনি মোহাম্মদ শামিতে তার কাছে আকর্ষিত নন, তিনি হর্ষিত রানাতে আকর্ষিত। যতক্ষণ না হর্ষিত রানা সম্পর্কে একেবারে চারপাশ থেকে আওয়াজটা গর্জনের আকার নেবে, ততক্ষণ মোহাম্মদ শামির ফেরা শক্ত। যদিও এই ট্যুরে হেরে এলে সাউথ আফ্রিকা ট্যুরের আগে কি সিলেকশনে আমরা দেখব, ঠিক সেদিকে তাকিয়ে থাকবো। তবে আজকে এখানে স্টেডিয়াম বুলেটিন শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ গৌতমদা আমাদের সঙ্গে থাকার জন্য। তবে কোথাও যাবেন না, কলকাতা টিভি দেখতে থাকুন, সমস্ত খবরের আপডেট দেখতে থাকুন, কলকাতা টিভি ডিজিটাল দেখতে থাকুন। আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, কলকাতা টিভি দেখুন রাত দিন 7 দিন। শুভরাত্রি, আবার আরও একবার শুভ দিওয়ালি।